ওকে, সো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অগাস্ট মাসের লাস্ট উইকে এসে গেছি। আর অগাস্ট মাসের লাস্ট উইক মানে দুটো বিষয়ে আমরা ভীষণভাবে ইন্টারেস্টেড। নাম্বার ওয়ান, যে ট্রান্সফার উইন্ডোর আর আর একটা সপ্তাহ বাকি রয়েছে, আজকের রাতটাকে ধরলে আর 7টা রাত বাকি রয়েছে, এবং সেখানে কোন টিম শেষ মুহূর্তে কিভাবে নিজের দল গুছিয়ে নিচ্ছে, তোমার আমার পছন্দের টিম একদম শেষ মুহূর্তে কত ভালোভাবে যেখানে যা কিছু খামতি রয়েছে সেটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, সব দিকে কিন্তু সবার নজর রয়েছে। বিদেশি প্লেয়ার বেশিরভাগ ক্লাবেরই কিন্তু খুব বেশি আর স্লট ফাঁকা নেই, একদম শেষ মুহূর্তের কাজ চলছে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এখানে যারা বিদেশি প্লেয়ার আসে তারা ফ্রি প্লেয়ার আসে, তো এই ক্ষেত্রে ট্রান্সফারের যে ডেডলাইন ডে রয়েছে সেটা খুব একটা ম্যাটার করবে না। কিন্তু ডোমেস্টিক প্লেয়ারদের ক্ষেত্রে যারা মোটামুটি মার্কেটে ডিমান্ড ক্রিয়েট করতে পেরেছে বা যাদের ইম্পর্টেন্সটা বিভিন্ন ক্লাব বুঝতে পারছে, তারা কিন্তু কন্ট্রাক্টেড প্লেয়ার। তো তারা কতটা তোমার আমার পছন্দের টিমে আসছে এটা একটা বড় জানার ইচ্ছা কিন্তু থাকছে। কিন্তু তার পাশাপাশি যেটা সেকেন্ড ম্যাটার, সেটা অল ওভার ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সকে কিন্তু কানেক্ট করে দিয়েছে যে হায়দ্রাবাদ এফসি তারা আইএসএল সিজন 11-এ থাকছে কি থাকছে না। দেখো, এখনও অবধি আইএসএল এর তরফ থেকে যেটা বিভিন্নভাবে আনভেরিফাইড সোর্সেস থেকে জানা গেছে যে ওরা দুটো ফিক্সার কিন্তু রেডি করেছে। একটা ফিক্সার হচ্ছে যে হায়দ্রাবাদ এফসিকে রেখে, আর সেকেন্ড ফিক্সার হচ্ছে হায়দ্রাবাদ এফসিকে না রেখে। অর্থাৎ একটা ফিক্সারে 13টা টিমের পুরো ডেট, ভেন্যু, ম্যাচ, হোম অ্যাওয়ে সব কিছু রেডি হয়েছে। আপাতত ফার্স্ট লেগের জন্য মানে ডিসেম্বর অবধি রেডি হয়েছে, জানুয়ারিটা আবার পরে পাবলিশ করা হবে। আর একটা হয়েছে, সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসিকে পুরোপুরি অমিট করে, অর্থাৎ 12টা টিম নিয়ে নতুন আসা মোহামেডান স্পোর্টিং তাতে ইনক্লুডেড হয়েছে, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে হয়েই যাবে। কিন্তু এখানে আরও একটা বড় ব্যাপার, যে হায়দ্রাবাদ এফসির অলরেডি কিছু ম্যাটার আমরা জানতে পেরে গেছি, যে বিসি জিন্দাল গ্রুপ তারা ইনভেস্টার কোম্পানি হিসাবে আসছে, তারা টিমের যে ফুটবল ডিভিশন রয়েছে সবটা অ্যাকোয়ার করছে সব কিছু। কিন্তু একদম লাস্ট মোমেন্টের কিছু পেপার ওয়ার্ক যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, যতক্ষণ না পুরো টেক ওভারটা কমপ্লিট হচ্ছে, ততক্ষণ কিন্তু কোনো কিছু নিশ্চয়তা নেই। এবং তার সাথে একটা বড় ব্যাপার, যে শুধু তো টেক ওভারটা করলে হবে না, তার পাশাপাশি একটা স্কোয়াড বিল্ড আপ করতে হবে। অন্ততপক্ষে 23 জন, মিনিমাম 23 জনের একটা স্কোয়াড তৈরি করতে হবে। সেখানে যদি কোনো বিদেশি প্লেয়ার নাও থাকে, যে প্রথম সিজনে আপাতত যে আউটস্ট্যান্ডিং পেমেন্ট রয়েছে, মানে যা ধার বাকি রয়েছে, সেটা মেটাতে মেটাতে এত টাকা খরচা হয়ে গেল যে সেই দিয়ে প্রায় 10-15টা বিদেশি প্লেয়ার কিনে নেওয়া যেত। সেটা যদি আপাতত নতুন কোম্পানি তারা না করেও, তাহলে কিন্তু ডোমেস্টিক প্লেয়ারদের দিয়ে ভর্তি করতে হবে টুর্নামেন্টটাতে খেলতে গেলে। তারপর জানুয়ারি মাসে যখন ট্রান্সফার উইন্ডো আসবে তখন আবার নতুন করে গুছিয়ে নেওয়া যাবে। কিন্তু সেই ব্যাপারটা 31 অগস্টের মধ্যে তৈরি করতে হবে। তার কারণটা হচ্ছে যে ফ্রি প্লেয়ার হয়তো কিছু মার্কেটে পড়ে রয়েছে, কিন্তু যদি তোমাকে একটা ভালো স্কোয়াড বানাতে হয়, তাহলে মোটামুটি বিভিন্ন আইএসএল টিমে যারা এক্সট্রা প্লেয়ার রয়েছে, যারা খুব বেশি গেম টাইম পায় না, বা আই লিগ টিমেরও এমন কিছু ভালো ভালো প্লেয়ার রয়েছে যারা হয়তো আইএসএলে আসতে চাইছে, তাদেরকে লোনেও দরকার হলে নিয়ে আসতে হবে। এবং সেই ম্যাটারটা কিন্তু ক্লোজ করতে হবে 31 অগস্টের মধ্যে। 1 সেপ্টেম্বর থেকে কিন্তু কন্ট্রাক্টেড প্লেয়ারদের লোন ডিল বলো বা পার্মানেন্ট ডিল বলো, কোনোটাই হবে না। তো সেই ক্ষেত্রে হায়দ্রাবাদের দিকে সবাই তাকিয়ে রয়েছে, যে আজকে তো 25 তারিখ হয়ে গেল, আজকে রাত্রির অবধিও খুব একটা ডেভেলপমেন্ট হচ্ছে বলে মনে হয় না। তাহলে পড়ে থাকছে আগামী 6টা দিন। এই 6টা দিনের মধ্যে তো একদম 31-এ গিয়ে সব কিছু হবে না, কারণ যারা এক্সিস্টিং প্লেয়ার রয়েছে, যারা দেখতে পাচ্ছে যে এখনও অবধি পেমেন্ট আমাদের পুরোটা ক্লিয়ার হয়নি এবং আগামী সিজনে খেলার আর সম্ভাবনা সেইভাবে থাকছে না, কারণ যে স্কোয়াডটা আপাতত রয়েছে এবং একাডেমিতেও আর কোনো প্লেয়ার পড়ে নেই, তো সেখানে আইএসএলে টিম নামানোর জন্য প্লেয়ার নেই। হয়তো 11 জন মাঠে নেমে যাবে, কিন্তু বেঞ্চে হয়তো 1 থেকে 2 জন বসে থাকবে। আপাতত সেই সিচুয়েশনে কিন্তু হায়দ্রাবাদ এফসি পৌঁছে গেছে। তো সেই টিমে যারা ইম্পর্টেন্ট প্লেয়ার রয়েছে, যারা জানে যে আমরা যদি বেরিয়ে যাই ক্লাব পেতে অসুবিধা হবে না, বা তাদের কাছে অলরেডি কিছু ভালো লিউক্রেটিভ অফার রয়েছে, তাহলে তারা কী করবে? তারা ডেফিনেটলি পিএসসিতে মুভ করবে। এবং পিএসসি যদি দেখে যে হ্যাঁ, এখানে তাদের জাস্ট কজ রয়েছে এবং তাদেরকে এনওসি দেওয়া যাবে, যেটা এর আগে বহু হায়দ্রাবাদের প্লেয়ারের হয়েছে, নাম বলে শেষ করা যাবে না। সবথেকে লেটেস্ট এক্সাম্পল হচ্ছে ভিগনিস, হুসেন সাজাদ প্যারে আর মাখান ছোটে। তো এরকম আরও কিছু প্লেয়ার রয়েছে, আমরা জানি তারা লাইনে রয়েছে। তাহলে হায়দ্রাবাদের ম্যাটার আমরা পুরোপুরি হয়তো ক্লিয়ারলি জেনে যাব আগামী ম্যাক্সিমাম 3 দিনের মধ্যে। মানে তার থেকে বেশি দেরি করলে আর কোনো কিছুই পড়ে থাকবে না, মানে হাতে ওই ফুটো বাটি পড়ে থাকবে, তারপর যা হবে সেটা দেখা যাবে আগামী দিনে। এবার সেখান থেকে বেরিয়ে আসা প্লেয়ারদের মধ্যে এমন একটা প্লেয়ার রয়েছে যাকে নিয়ে আপাতত বাংলার 2 ক্লাবের ফুটবল ফ্যানরা ভীষণভাবে কিন্তু আশাবাদী যে তার টিম এই প্লেয়ারটাকে সই করাবে। দেখো, দীর্ঘদিন ধরে অ্যালেক্স হাজি, যে ভার্সেটাইল একজন ডিফেন্ডার, সেন্টার ব্যাক, রাইট ব্যাকে খেলতে পারে, যাকে নিয়ে দীর্ঘদিন আলোচনা করেছে, এবং সেখানে একটা লং টাইম ধরে অ্যালেক্স হাজির পেছনে ইস্টবেঙ্গল ছিল। তখনও আনোয়ার আলীর ব্যাপার কিন্তু ছবির মধ্যে আসেনি, মানে আজ থেকে মাস 2 আগেও কেউ ভাবেনি যে আনোয়ার আলী মোহনবাগান ছেড়ে এই সমস্ত কিছু ঘটনার পর সে ইস্টবেঙ্গল জয়েন করবে। তো তখন থেকে কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করেছিল যে অ্যালেক্স হাজিকে নেবে। কিন্তু যখন
আনোয়ার আলীর ব্যাপারটা ইস্টবেঙ্গলে পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। পিএসসির তরফ থেকে সমস্ত কিছু মানে পুরো ক্লিয়ারেন্স এসে গেল যে হ্যাঁ ইস্টবেঙ্গলে খেলতে সই করতে ওর কোথাও আপাতত অসুবিধা নেই। পরবর্তী কনসিকুয়েন্সেস সেটা পরে বেরোবে, 22 তারিখে হিয়ারিং হয়েছে, তার ভার্ডিক্ট এখনও অবধি বেরিয়ে আসেনি, কবে বেরোবে এটা আমরা সিরিয়াসলি জানি না। যেদিনকে বেরোবে সেদিনকে সেটা নিয়ে কথা বলা যাবে। কেউ কেউ বলছে যে মোটামুটি এক সপ্তাহ অবধি সময় লাগতে পারে, মানে ওই 29-30 তারিখ অবধিও সময় লাগতে পারে, মানে একদম অগস্টের শেষের দিকে হয়তো আমরা জানতে পারি। যাই হোক, সেটা নিয়ে আপাতত খুব বেশি ভেবে লাভ নেই। পিএসসি তারা ম্যারাথন মিটিং যেমন চালিয়েছে তার থেকে বড় ম্যারাথন কিন্তু তাদের ভার্ডিক্ট নেওয়ার যে প্রসেস সেটা আপাতত চালিয়ে যাচ্ছে। এবার যেটা ব্যাপার যে আজ থেকে প্রায় দিন 13 আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে এই যে আনোয়ার আলীর ব্যাপারটা আপাতত ইস্টবেঙ্গলের সাথে হয়ে গেল, সেখানে দাঁড়িয়ে অ্যালেক্স হাজির জন্য হয়তো আর ইস্টবেঙ্গল যাবে না, কারণ সেখানে মাল্টিপল ডিফেন্ডার হয়ে যাবে। সেন্টার ব্যাক পজিশনে যদি দেখো তাহলে ন্যাশনাল টিমে 2জন ডিফেন্ডার অলরেডি রয়েছে। হয়তো যে রিসেন্ট স্কোয়াডটা অ্যানাউন্স হয়েছে সেখানে লালচুংনুঙ্গা নেই, কিন্তু লালচুংনুঙ্গা লাস্ট কয়েকটা টুর্নামেন্টে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার হিসেবে থেকেছে এবং আগামী দিনেও যদি আবারও ভালো পারফরমেন্স করতে পারে সে ফিরবে। তো সেই জায়গাতে অ্যালেক্স হাজির জায়গাতে মানে টার্গেটেড পজিশন থেকে যদি ইস্টবেঙ্গল সরে আসে তাহলে সেখানে মোহনবাগান কোথাও পসিবল সুইটার হিসেবে ঢোকা উচিত এবং এই প্লেয়ারটাকে তুলে আনা উচিত। এবং মোটামুটি কাল থেকে সোশ্যাল মিডিয়াতে যদি একটু ভালো করে কান পাতা যায় তাহলে একটা বিষয় পরিষ্কার হয়েছে যে হ্যাঁ মোহনবাগান আপাতত যে প্লেয়ারের দিকে ফোকাসটা নিয়ে গেছে, যে ভার্সেটাইল ডিফেন্ডারকে মোহনবাগান সই করাতে যাচ্ছে সেই প্লেয়ারটা নাকি অ্যালেক্স সাজি, সেই প্লেয়ারটা অ্যালেক্স সাজি হতে চলেছে, এরকম আপাতত সিলমোহর পড়ে যাচ্ছে। এবং আজকে যখন মার্কাসকে একটা ঘুরিয়ে প্রশ্ন করাই হয় যে মোহনবাগানের পরবর্তী মুভ কবে হবে, সেখানে কিন্তু মার্কাস পরিষ্কারভাবে সেটা জানিয়ে দেয় রিপ্লাইতে যে সেটা ডিপেন্ড করছে হায়দ্রাবাদ এফসির ফিউচারের ওপর। অর্থাৎ এখানে দাঁড়িয়ে আর কারো জানতে বাকি নেই যে ছবিটা অ্যাকচুয়ালি কী। ছবিটা খুব পরিষ্কার যে অ্যালেক্স সাজিকে মোহনবাগান টার্গেট করেছে এবং তাকে নিয়ে একটা লং টার্ম ভাবনাচিন্তা অলরেডি শুরু করতে চলেছে। এবং এখানে অনেকেই জানতে চাইবে যে তাহলে কি প্রীতম কোটালের যে ডিল সেই ডিলটা অফ হয়ে গেল? ডেফিনেটলি না, কারণ প্রীতম কোটালকে হোসে মলিনা তিনি নিজে চান, তার প্রাক্তন ছাত্র। মোহনবাগান ম্যানেজমেন্ট চায় যে প্রীতম কোটাল ফিরে আসুক, কিন্তু বড় বাধার জায়গা হচ্ছে যে কেরালা ব্লাস্টার্স এবং তাদের অত্যধিক পরিমাণে একটা মানে কি বলবো ডিমান্ড ক্রিয়েশন হয়েছে, বা কিছুটা বলতে পারা যায় যে একটা লোভ ক্রিয়েট হয়ে গেছে, যে ওরা মনে করছে যে যাই হয়ে যাক না কেন এই প্লেয়ারটাকে এই ক্লাবটা নেবে, তো আমরা যা চাই তাই পেয়ে যাবো। জিকসনের মতো প্রত্যেকটা ডিলকে আমরা এরকম মোটামুটি হাই প্রাইসে নিয়ে চলে যাব। তো সেটা ন্যাচারালি মোহনবাগান করছে না। প্রথমত যে প্লেয়াররা ডিমান্ডেড ছিল কেরালার তরফ থেকে তাদেরকে তো মোহনবাগান দিচ্ছে না, তার পাশাপাশি যে ধরনের ট্রান্সফার ফি কেরালা চাইছে সেটাও মোহনবাগান মোটামুটি এন্টারটেন করবে না। তাহলে এখানে রাস্তা কি, যে যদি খরচা করতে হয়, সাপোজ যদি খরচা করতে হয় তাহলে এমন কোথাও সে খরচাটা করা হোক যেটা কিন্তু লং টার্মে বেনিফিট দেবে। প্রীতম কোটালকে 2টো সিজনের জন্য নিয়ে আসার থেকে অ্যালেক্স সাজিকে যদি নিয়ে আসা হয় তাহলে সে কিন্তু 5 থেকে 6টা সিজন টিমকে সার্ভ করতে পারবে। তো এই জায়গাটা কিন্তু ম্যানেজমেন্ট আপাতত বুঝতে শুরু করেছে এবং প্লেয়ারটা ডেফিনেটলি একজন ভার্সেটাইল ডিফেন্ডার, সেন্টার ব্যাকে খেলতে পারে, রাইট ব্যাকে খেলতে পারে, ফিউচার রয়েছে এবং তার কোয়ালিটি নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। আমরা সবাই জানি সেই বিষয়টা সম্বন্ধে, লাস্ট সিজনে কীভাবে ডামাডোল পরিস্থিতিতেও হায়দ্রাবাদের রক্ষণকে সলিড রাখার চেষ্টা করেছিল, ভালো খেলেছিল, সবটা আমাদের জানা রয়েছে। তো সেই জায়গা থেকে মোহনবাগান কিন্তু আপাতত অ্যালেক্স হাজির জন্য যাচ্ছে এবং যদি ডিলটা হয় দ্যাট কুড বি আ বেস্ট ডিল। বিগ ডিল তো আমি বলবো না, যে আপাতত অ্যালেক্স হাজি এমন একটা প্লেয়ার যে হয়তো সব কিছু রেকর্ড ভেঙে দিল, বাট দ্যাট কুড বি আ বেস্ট ডিল, যাকে নিয়ে 2 বছর নার্চার করলে কিন্তু সে আলাদা ধরনের ডিফেন্ডার হয়ে ওঠার ক্ষমতা রাখে। তো সেই জায়গা থেকেই কোথাও সব দিক বিচার বিবেচনা করলে অ্যালেক্স হাজি ইজ দ্য পারফেক্ট ডিল ফর মোহনবাগান রাইট নাও। বাট হ্যাঁ, প্রীতম কোটালের জন্য মোহনবাগান রয়েছে, যদি দুটো একসাথে হয়ে যায় আমার মনে হয় তাতেও খুব একটা লস হওয়ার কিছু নেই, কারণ ডিফেন্সের যা আপাতত সিচুয়েশন সেখানে 2জন আরও ডোমেস্টিক ডিফেন্ডার এলে সেটা ডিফেন্সকে অনেক বেশি মজবুত করবে, মলিনার হাতে অনেক বেশি করে অপশনস বাড়িয়ে দেবে এবং সেটা টিমের জন্য ডেফিনেটলি লাভ হবে। এটাতে তোমাদের যা যা ওপিনিয়ন অবশ্যই শেয়ার করো। আর লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো বুঝতে পারছো, ছোট্ট করে বলে শেষ করব, জেমি ম্যাকলারেন আপাতত কিন্তু টিমের সাথে খুব তাড়াতাড়ি প্র্যাকটিস শুরু করতে চলেছে এবং যা কিছু পরিকল্পনা রয়েছে যে যদি সুস্থ থাকে, যদি মোটামুটি 70 to 80% সুস্থতাতে ম্যাকলারেন রিচ করে যায়, কারণ তার কাঁধের বা তার ঘাড়ের যে ব্যথা, শোল্ডার টু নেক যে ওর পেনটা হচ্ছিল, যে মাসেলে ওর স্প্রেন ছিল, সেটা অনেকটা কেটেছে, প্রায় কেটে এসেছে। সেখান থেকে দাঁড়িয়ে যদি অন্তত পক্ষে 2টো প্র্যাকটিস সেশন ম্যাকলারেন পেয়ে যায় তাহলে আমার মনে হয় যে সেমিফাইনালে কিন্তু মলিনা অন্তত পক্ষে তাকে বেঞ্চে রাখার মতো প্ল্যান করতে পারেন, যে সিচুয়েশন ওয়াইজ হয়তো ম্যাকলারেনকে ইউজ করা হলো, টিমের সাথে ঢুকিয়ে দেওয়া হলো, ড্রেসিং রুম শেয়ার করানো হলো, পুরো ট্যাকটিক্স প্লেয়ারটা জানতে পারলো এবং সব কিছু ঠিকঠাক থাকলে, ফিটনেস থাকলে, টিম ফাইনালে রিচ করলে তাহলে মোটামুটি একটা
হাইয়েস্ট চান্স রয়েছে যে আমরা ম্যাকলারেনের ডেবিউ মোহনবাগান জার্সিতে ওই দিনকে দেখতে চলেছি, কারণ ভীষণভাবে দরকার। বাকি প্লেয়াররা সবাই কিন্তু গেম টাইম পেয়েছে, সবাই টিমের যা স্ট্র্যাটেজি রয়েছে, ফরমেশন রয়েছে, ট্যাকটিক্স রয়েছে বুঝতে পেরেছে। কেবলমাত্র এখনও অবধি পুরো টিমটার মধ্যে এই একটা প্লেয়ার যে কিন্তু সিঙ্গেল সেকেন্ড এখনও অবধি গেম টাইম পায়নি, মানে টিমমেটদের সাথে এখনও অবধি সেইভাবে খুব ভালো প্র্যাকটিস সেশন কাটায়নি। ম্যাচ তো অনেক দূরের কথা, ড্রেসিং রুম শেয়ার তো অনেক দূরের কথা। তো নিশ্চিতভাবেই আইএসএল, চ্যাম্পিয়ন্স লিগ 2 সব কিছু শুরু হওয়ার আগে হোসে মলিনা তিনিই কিন্তু ডেফিনেটলি চাইবেন যে ম্যাকলারেনকে টিমের সাথে অ্যাড করতে, টিমের যা কিছু এনভায়রনমেন্ট রয়েছে সেই পুরো এনভায়রনমেন্টের মধ্যে প্লেয়ারটাকে ঢোকাতে, এবং সিচুয়েশন যাই হোক না কেন প্লেয়ারকে অন্ততপক্ষে গেম টাইম দিতে, তাকে কলকাতার পরিবেশটা বা মাঠের চরিত্রটা অন্ততপক্ষে বুঝতে দেওয়ার তিনি একটা স্কোপ খোঁজার রাস্তাতে রয়েছেন। তো দেখা যাক সেটা ফাইনালের দিনকে হয় কি না, মোহনবাগান ফাইনালে রিচ করলে। সো ব্যাস, এর বেশি আর কিছু বলার নেই। এই ভিডিওটা এই অবধি। রাত্রের মধ্যে যদি আরও কিছু আপডেট উঠে আসে তো রাত্রে একটা ভিডিও আসবে, আদারওয়াইজ এটাই লাস্ট ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।